আসলে আজকে যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি সেই মুভির গল্পটা হচ্ছে একটা ভয়ঙ্কর প্রতিশোধের গল্প। এই মুভিটিতে আমরা দেখতে চলেছি একটা ভয়ঙ্কর সিরিয়াল কিলারের মানুষ হত্যা করার যত সব অভিনব কায়দা, যা দেখলে আপনার গা পর্যন্ত শিউরে যাবে। তাই আর পেঁচাল না বাড়িয়ে চলুন শুরু করি আজকে আমাদের মুভি এক্সপ্লেনেশন। তবে যারা আমাদের চ্যানেলটিতে নতুন রয়েছেন তারা ছোট্ট করে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে রাখবেন। গল্পটার শুরুতে আমরা দেখতে পাই একটা তুষারময় রাত, একটি গাড়ি ধীরে ধীরে বরফের উপর দিয়ে চলছে। ভেতরে রয়েছে একটা মেয়ে যার নাম জিয়ানা। সে তার বয়ফ্রেন্ড কিমসুর সাথে কথা বলছিল। আসলে কিমসু একজন গোয়েন্দা এজেন্ট। আসলে জিয়ানা তার গাড়ি নিয়ে একটা রাস্তায় আটকে পড়েছে। জিয়ানার গাড়িটাও নষ্ট হয়ে গিয়েছে। সে চারদিকে কোনো কিছু দেখতে না পেয়ে সে সাহায্যের অপেক্ষা করছিল। আর তখনই তার সামনে একটা স্কুল ভ্যান এসে থামে, আর গাড়ি থেকে নেমে আসে একটা মধ্যবয়স্ক লোক যার নাম হলো পিংহুয়া। আসলে প্রথম দেখায় তাকে স্বাভাবিক মনে হলেও সে কিন্তু মোটেও স্বাভাবিক নয়। সেই হচ্ছে আজকের গল্পের আমাদের সাইকো কিলার। পিংহু এসে জিয়ানাকে সাহায্যের প্রস্তাব দেয়। সে বলে, আপনার গাড়িতে কি কোনো সমস্যা হয়েছে? আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি। তবে জিয়ানা অস্বস্তি বোধ করছিল এবং তাকে বলে, না, আমার কোনো সাহায্য লাগবে না। তারপর পিংহুয়া গিয়ে তার গাড়িতে চড়ে বসে, কিন্তু জিয়ানা কিছুক্ষণ ধরেই লক্ষ্য করছিল স্কুল ভ্যানটি তার জায়গা থেকে নড়ছে না। হঠাৎ পিংহুয়া ফিরে এসে জিয়ানার গাড়ির দরজার উপর হামলা চালায়। তুষারের চাদরে ঢাকা শান্ত পরিবেশ কিছুক্ষণের মধ্যেই যেন ভয়ঙ্কর রূপ নেয়। অন্যদিকে কিন্তু কিমসু জিয়ানার সাথে ফোনে কথা বলছিল। তবে হঠাৎ তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় সে খুব চিন্তায় পড়ে যায়। যেহেতু জিয়ানার বয়ফ্রেন্ড একটা গোয়েন্দা ছিল, তাই সে বুঝতে পারে সেখানে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে। আর অন্যদিকে পিংহুয়া জিয়ানাকে অপহরণ করে এবং তাকে টানতে টানতে একটা নির্জন অন্ধকার জায়গায় নিয়ে যায়। পিংহুয়া যেন ধীরে ধীরে আরো হিংস্র হয়ে উঠছে। সে জিয়ানাকে একটি অন্ধকার ঘরে শেকলে বেঁধে রাখে। আসলে ভয় জিয়ানাকে এতটাই ক্রাশ করেছিল যে জিয়ানা রীতিমতো কাঁপতেছিল। সে বুঝতে পারে তার অবস্থা ভয়াবহ কোনো কিছুতে পরিণত হতে যাচ্ছে। জিয়ানা সাহায্যের জন্য অনুনয় বিনয় করতে থাকে। সে কান্নায় কাতর হয়ে পড়ে এবং বলতে থাকে, আমি প্রেগনেন্ট, দয়া করে আমাকে মারবেন না। আর জিয়ানার কণ্ঠে ছিল অসহায়ত্বের করুণ আবেদন। তবে পিংহুয়া জিয়ানার কোনো কথাই শোনে না। সে তার কাছে থাকা অস্ত্রগুলো দিয়ে একের পর এক তার উপর নির্যাতন চালায়। সে তার হাত পা মাথাগুলো একের পর একভাবে আলাদা করতে থাকে। সে জিয়ানার মৃতদেহটিকে ছোট ছোট টুকরো করে কেটে ফেলে। আর পিংহুয়ার ঘরটি রক্তে ভরে যায়। আর পিংহুয়া তার ঘরটি পরিষ্কার করতে থাকে। আর সে সময় আমরা লক্ষ্য করি কিমসুর দেওয়া আংটিটি জিয়ানার হাত থেকে গড়িয়ে পড়ে এবং সেটা গিয়ে একটা ড্রেনের পাশে আটকে থাকে। সিন শিফট হলে আমরা দেখতে পাই বাড়ির পাশে কিছু ছেলে মেয়ে খেলা করছিল। তবে তারা হঠাৎই একটা কাগজের থলে দেখতে পায় এবং সেটা খুলে তারা একটা মানুষের কান দেখতে পায়। আর আতঙ্কিত হয়ে তারা পুলিশকে ফোন করে। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে অনেক পুলিশ চলে আসে আর লেকের পাশে অনুসন্ধান চালায়। এই সময় তারা জিয়ানার কাটা মাথাটি খুঁজে পায়। আর নিজের মেয়ের এই অবস্থা দেখে জিয়ানার বাবা নিজেকে আর ধরে রাখতে পারে না। আসলে জিয়ানার বাবা ছিল একজন প্রাক্তন পুলিশ অফিসার। অন্যদিকে কিমসু সেখানে উপস্থিত ছিল। সে মনে মনে প্রতিজ্ঞা করে সে তার গার্লফ্রেন্ডের হত্যাকারীকে নিজেই খুঁজে বের করবে এবং নিজের হাতেই তাকে শাস্তি দেবে। সিন শিফট হলে আমরা দেখতে পাই সে তার শ্বশুরের সাথে বসে তার শ্বশুরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তবে তারা দুজনেই সেখানে কান্না করছিল। এরপর কিমসু তার অফিস থেকে 2 সপ্তাহের ছুটি নেয়। অফিসে সে জানায় সে মানসিকভাবে প্রচণ্ড দুর্বল, তাই তার মানসিকভাবে ঠিক হওয়ার জন্য 2 সপ্তাহ ছুটি দরকার। কিন্তু সত্যিকার অর্থে সে তার প্রিয়তমার খুনিকে খুঁজে বের করার জন্য এই ছুটিটা নিয়েছিল। এরপর কিমসু তার বন্ধুর সাথে দেখা করে এবং তার কাছ থেকে একটা ডিভাইস নেয় যার মধ্যে একটি মাইক্রোফোন এবং একটি জিপিএস লাগানো থাকে। এরপর সে তার শ্বশুরের সাথে কথা বলে কিছু সিরিয়াল কিলারের তথ্য এবং তাদের কিছু ছবি নেয়। তারপর সে একে একে তাদেরকে খুঁজে বের করতে থাকে। প্রথমে সে যে সিরিয়াল কিলারের কাছে যায় সে তাকে প্রচণ্ড মারধর করে এবং জিজ্ঞেস করে সে তার প্রিয়তমাকে মেরেছে কিনা। তবে প্রচণ্ড টর্চারের পরেও সে স্বীকার করে না সে তার প্রিয়তমাকে মেরেছে। তাই কিমসুর বিশ্বাস হয়ে যায় সে সত্যি কথা বলছে।
এভাবে কিমসু তার শ্বশুরের কাছ থেকে নেওয়া প্রত্যেকটা সিরিয়াল কিলারকে একে একে খুঁজে বের করে এবং তাদের প্রত্যেকের সাথেই দেখা করে তাদের কাছ থেকে জানতে চেষ্টা করে তারা তার প্রিয়তমাকে কেউ মেরেছে কিনা। আর অবশেষে কিমসুর হাতে লেগে যায় পিংহুয়ার ছবি। সে তার অপরাধ সম্পর্কে বিশ্লেষণ করতে শুরু করে। এরপর সে তাকে খুঁজতেও শুরু করে। আসলে পিংহুয়া একটা কুখ্যাত সিরিয়াল কিলার হিসাবে পরিচিত এবং কিমসু তার খোঁজ বের করার জন্য পিংহুয়ার বাড়িতে পর্যন্ত যায়। আর সেখানে কিমসু পরিচয় দেয় সে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এসেছে এবং তাদের পরিবারের সম্পর্কে তথ্য জানতে চায়। পিংহুয়ার ছেলে কিমসুকে পিংহুয়ার ঠিকানা জানায়। সেই ঠিকানায় গিয়ে কিমসু পুরনো ঘটনা অনুসন্ধান করতে শুরু করে। আর সবকিছু ভালোভাবে পর্যবেক্ষণ করার পর কিমসুর চোখ যায় সেই ড্রেনের দিকে। সে জিয়ানার হাতে থাকা আংটিটি সেখানে দেখতে পায় আর সে সেই আংটিটি দেখে নিশ্চিত হয় পিংসুই তার প্রিয়তমা জিয়ানার আসল হত্যাকারী। এছাড়া সেখানে গিয়ে কিমসু এটাও জানতে পারে পিংহুয়া একটা স্কুল ভ্যানে কাজ করে। তাই কিমসু পিংহুয়া যে স্কুল ভ্যানে কাজ করে সেই ভ্যানটা খুঁজে বের করার চেষ্টা করে। আর সিন শিফট হলে আমরা দেখতে পাই একটা মেয়ে অন্ধকার রাতে একা দাঁড়িয়ে রয়েছে। আর সেই মুহূর্তেই পিংহুয়া তার স্কুল ভ্যানটি নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল। মেয়েটিকে একা দেখে পিংহুয়া তাকে স্কুল ভ্যানে উঠতে বলে এবং তাকে আশ্বস্ত করে সে তাকে নিরাপদভাবে তার গন্তব্যস্থানে পৌঁছে দেবে। আসলে মেয়েটা তো আর এটা জানে না সে হচ্ছে একটা সিরিয়াল কিলার। আর মেয়েটি সেই স্কুল ভ্যানে উঠে পড়ে। কিছুক্ষণ পর দেখা যায় পিংহুয়া তার স্কুল ভ্যান থেকে একটা হাতুড়ি বের করছে এবং সে সেই হাতুড়ি দিয়ে নির্মমভাবে মেয়েটির মাথায় আঘাত করতে থাকে এবং মেয়েটি সেখানেই মারা যায়। তারপর পিংহুয়া সেই মেয়েটিকে নিজের গোপন আস্তানায় নিয়ে যায় এবং আগের মতোই তাকেও ছোট ছোট টুকরো করে কেটে ফেলে। আসলে মানুষ মারাটা যেন পিংহুয়ার কাছে একটা নেশায় পরিণত হয়ে গিয়েছে। এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই পিংহুয়া কয়েকটা মেয়েকে তার স্কুল ভ্যানে তুলে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। আর এরই মধ্যে পিংহুয়া একটি নির্দিষ্ট মেয়েকে লক্ষ্য করে এবং সেই মেয়েটিকে নামিয়ে তার বাগান বাড়িতে নিয়ে যায়। আর বাড়িতে ঢোকার পরপরই পিংহুয়া মেয়েটির উপর ভয়ঙ্করভাবে অত্যাচার শুরু করে। সে তার শারীরিক চাহিদা মেটানোর চেষ্টা করে এবং মেয়েটির উপর পাশবিক নির্যাতন শুরু করে। আর এই দৃশ্যেই ফুটে ওঠে আসলে পিংহুয়া কতটা ভয়াবহ এবং কতটা পাশবিক হতে পারে। মেয়েটি সেখান থেকে পালানোর সর্বোচ্চ চেষ্টা করে, তবে পিংহুয়ার থেকে মেয়েটি দুর্বল হওয়ার কারণে সে সেখান থেকে পালাতে পারে না এবং পিংহুয়া তাকে ধরে ফেলে। অন্যদিকে কিমসুও ঘটনাস্থলে পৌঁছে যায়। তার মুখে প্রতিশোধের আগুন স্পষ্ট দেখা যাচ্ছিল এবং সে তার প্রিয়তমা জিয়ানার হত্যাকারীকে শাস্তি দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিল। পিংহুয়া কিমসুকে দেখেই তার উপর আক্রমণ শুরু করে, তবে কিমসু তো আর কম যায় না, তাই না? কিমসু হচ্ছে একটা গোয়েন্দা এজেন্ট। ভাইরে ভাই, এখানে যে ফাইট সিনটা ছিল সেটা ছিল অস্থির লেভেলের। সেটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না। আর শেষমেশ কিমসু পিংহুয়াকে মারতে মারতে নিস্তেজ করে দেয়, তবে সে সেখানেই কিমহুয়াকে হত্যা করে না। কিমসু তার বন্ধুর কাছ থেকে নেয় একটি মাইক্রোফোন ও ট্র্যাকিং ডিভাইস পিংহুয়ার ক্ষতস্থানের ভেতর দিয়ে তার শরীরের ভেতরে লাগিয়ে দেয়, যাতে করে সে পিংহুয়ার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখতে পারে। কিছুক্ষণ পর যখন পিংহুয়ার জ্ঞান ফিরে আসে সে দেখতে পায় চারপাশে কেউই নেই। সে রাস্তায় দাঁড়িয়ে কোনো একটা গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে, যাতে করে সে এই অবস্থায় ডাক্তারের কাছে যেতে পারে। আর এক পর্যায়ে একটি গাড়ি এসে থামে এবং তাকে সাহায্য করার প্রস্তাব দেয়। তবে মজার ব্যাপার হলো গাড়িতে থাকা সবাই ছিল ছিনতাইকারী। তবে তারা তো জানে না তারা যাকে গাড়িতে উঠেছে সে হচ্ছে একটা সিরিয়াল কিলার। আর পিংহুয়া এই ব্যাপারটি বুঝতে পেরে তার সাথে থাকা একটি ছুরি দিয়ে গাড়িতে থাকা দুজন লোককে আঘাত করে মেরে ফেলে। আর সে তাদের কাছে থাকা সমস্ত কিছুই নিয়ে নেয়। এরপর ছিনতাইকারীদের কাছ থেকে নেওয়া একটি জার্সি পরে পিংহুয়া একটি ক্লিনিকে পৌঁছে যায়। আর এখানে ঘটে একটি মজার বিষয়। ডাক্তার তাকে চিকিৎসা দেয় এবং সেই সাথে বলে দেয় তার বর্তমান অবস্থার কারণে সে বেশ কয়েকদিন ফুটবল খেলতে পারবে না এবং তার শারীরিকভাবে রেস্টের প্রয়োজন রয়েছে। আর এই কথাগুলো শুনে তো পিংহুয়ার মাথা আরো গরম হয়ে যায়। সে ডাক্তারকে তৎক্ষণাৎ বলে বসে, যদি বেশি কথা বলো তাহলে তোমাকে এখানেই শেষ করে দেব। এরপর পিংহুয়া ঔষধ নিতে গিয়ে একটা নার্সকে দেখে আর সে আবারও তার হিংস্র রূপে ফিরে আসে এবং নার্সকে তার সাথে খারাপ কাজ করতে বাধ্য করে। আর এই ঘটনাটা কিমসু তার ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে শুনতে পায় এবং সাথে সাথে সেই জায়গায় পৌঁছে যায়। কিমসু সেখানে গিয়েই পিংহুয়াকে আবারও মারতে শুরু করে। সে পিংহুয়াকে অত্যন্ত বাজেভাবে মারতে থাকে। আসলে মারবেই না কেন, সে হচ্ছে তার প্রিয়তমার হত্যাকারী। তার প্রতিটি আঘাত যেন তার ভেতরে থাকা রাগ ও কষ্টকে বের করে দিচ্ছিল।
পিংহুয়া আবারও অসহায় হয়ে পড়ে এবং কিমসুর হাত থেকে বারবার মার খেতে থাকে। তবে কিমসুর প্রতিশোধ কিন্তু এখানেই শেষ হয় না। সে যেন পিংহুয়ার থেকেও বড় সাইকো হয়ে গিয়েছে। সে পিংহুয়াকে তিলে তিলে শেষ করার জন্য এভাবেই ছেড়ে দেয়। এরপর পিংহুয়া একটা গোপন আস্তানায় আশ্রয় নেয়, যেখানে তার পুরনো কিছু বন্ধু রয়েছে। আসলে তার বন্ধুরা হচ্ছে তার মতন সাইকো এবং সিরিয়াল কিলার। পিংহুয়া তার বন্ধু টেকসো এবং তার স্ত্রী মিহির এর বাড়িতে ওঠে। আসলে স্বামী স্ত্রী দুজনেই একসাথে মিলে ক্রাইম করার জন্য বেশ পরিচিত। আর শুধু ক্রাইমই নয়, তারা মানুষদের ধর্ষণ করে এবং সেই মানুষদের মাংসও খেয়ে থাকে। আর টেকসো পিংহুয়াকে স্বাগত জানায় এবং তাকে কিছুটা স্বস্তি দেয়। অন্যদিকে কিমসু তার ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে পিংহুয়ার অবস্থান সম্পর্কে জানতে পারে এবং দ্রুতই সেই বাড়িতেই পৌঁছে যায়। কিমসু ধীরে ধীরে সেই বাড়িতে প্রবেশ করে এবং পিংহুয়ার পুরনো বন্ধু টেকসো এবং মিহিকে সে সরাসরি আক্রমণ করে। আর পিংহুয়াও বুঝতে পারে এখানে কিমসুর উপস্থিতি রয়েছে, আর সেখানে তাদের মধ্যে আবারও মারামারি শুরু হয়। তবে এইবার পিংহুয়া কিমসুকে গুলি করার চেষ্টা করে, তবে কিমসু কোনো মতে সেই গুলির হাত থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। আসলে ভুলে গেলে চলবে না, কিমসু হচ্ছে একজন পুরনো গোয়েন্দা এজেন্ট। আর সেখানে কিমসু এবং পিংহুয়ার সাথে আবারও একটা সংঘর্ষ লাগে। এক পর্যায়ে কিমসু পিংহুয়া এবং তাদের সহযোগীদের সাহায্য করে এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের ডাক্তার আসলে কিমসুর বন্ধু ছিল, আর এই ডাক্তারটাই কিমসুকে ট্র্যাকিং ডিভাইস সরবরাহ করে দিয়েছিল। হাসপাতালে থাকার সময় কিমসু এবং তার বন্ধু ট্র্যাকিং ডিভাইস নিয়ে আলোচনা করছিল, আর পিংহুয়া গোপনে তাদের কথোপকথনগুলো শুনে ফেলে। আর সে বুঝতে পারে এই ডিভাইসের কারণেই কিমসু সবসময় তার অবস্থান সম্পর্কে জানতে পারছে এবং সেখানে পৌঁছাতে পারছে। তাই পিংহুয়া সেখান থেকে বের হয়ে তার শরীরে লাগানো সেই ডিভাইসটা অপসারণের সিদ্ধান্ত নেয়। সে একটি ফার্মেসিতে যায় এবং অনেকগুলো ওষুধ কিনে নেয় এবং সবগুলো একসাথে খেয়ে ফেলে, যাতে করে তার পেটের ভেতর থেকে সেই ডিভাইসটি বের হয়ে যায়। আসলে মানসিক এবং শারীরিকভাবে বিধ্বস্ত হলে পিংহুয়ার মাঝে কিন্তু এখনও প্রতিশোধের তীব্র ইচ্ছা রয়েছে। আর তাই সে পালানোর চেষ্টা না করে সে চূড়ান্তভাবে একটা প্রতিশোধ নেওয়ার জন্য প্ল্যান করতে থাকে। আর সে সিদ্ধান্ত নেয় এবার সে আর পালিয়ে বেড়াবে না, এবার সে কিমসুকে আঘাত করবে তার সবচেয়ে কাছের মানুষদের দিয়ে। পিংহুয়া তার মানসিক অবস্থা এবং প্রতিশোধের ব্যাপারে খুব ভালোভাবেই জানে। পিংহুয়া বুঝতে পারে কিমসু তাকে হত্যা করতে চায় না, বরঞ্চ তাকে তিলে তিলে শেষ করতে চায়। পিংহুয়া কিমসুকে ফোন করে এবং তার সাইকোপ্যাথিক মনোভাবের পরিচয় দেয়। পিংহুয়া কিমসুকে তার পরিবার এবং তার কাছের লোকজন সম্পর্কে বলতে থাকে। পিংহুয়া বলে, তোমার খেলায় আমি বেশ মজা পাচ্ছি, তবে তোমার খেলা আমি শেষ করব তোমার কাছের মানুষদের দিয়ে। আর কিমসু পিংহুয়ার দেওয়া এই হুমকি শুনে কিছুটা ভয় পেয়ে যায়, আর তার চোখে মুখে আতঙ্কের ছাপ দেখতে পাওয়া যায়। কারণ কিমসু আগে থেকেই জানে পিংহুয়া কতটা ভয়ানক ও কতটা হিংস্র হতে পারে। ফোনে কথা বলার পর পিংহুয়া তার পরিকল্পনা অনুযায়ী কিমসুর শ্বশুরের বাড়িতে গিয়ে ওঠে। কিমসু তার শ্বশুরকে অনেকবার ফোন দেয়, কিন্তু কেউই তার ফোন রিসিভ করে না। এরপরে আমরা দেখতে পাই পিংহুয়া কিমসুর শ্বশুরকে অনেক মারধর করছে এবং তার সাথে অনেক অমানবিক নির্যাতন করছে। আর কিছুক্ষণ পর সেখানে কিমসু পৌঁছে যায় এবং দেখতে পায় তার শ্বশুরের অবস্থা বেশ খারাপ। তাই সে আর সময় নষ্ট না করে দ্রুত তাকে চিকিৎসা করার জন্য হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে পিংহুয়া বুঝতে পারে কিমসু এবার তাকে যদি হাতে পায় তাহলে তাকে আর কোনো দ্বিতীয় সুযোগ দেবে না। তাই সে পুলিশের কাছে ফোন করে এবং নিজেই আত্মসমর্পণ করতে চায়, যাতে করে সে কিমসুর হাত থেকে বেঁচে থাকতে পারে। পিংহুয়া একটি রাস্তার পাশে দাঁড়িয়ে পুলিশের জন্য অপেক্ষা করছিল, কিন্তু পুলিশ আসার আগেই কিমসু সেখানে গিয়ে তার গাড়ি চালানোর মারাত্মক সব স্কিল দেখিয়ে সেখান থেকে পিংহুয়াকে তুলে নিয়ে যায়। পুলিশ সেখানে পৌঁছেও অনেক কষ্ট করে কিমসুর হাত থেকে পিংহুয়াকে বাঁচাতে পারে না, আর শেষমেশ কিমসু পিংহুয়াকে পেয়েও যায়। আর সে তাকে কিভাবে শাস্তি দেবে সেটা নিয়ে একটা সুন্দর প্ল্যান করতে থাকে। কিমসু জানে পিংহুয়ার মতন একটা সাইকোপ্যাথের শাস্তি শুধু মৃত্যুই হতে পারে না, আর তাই সে তাকে তিলে তিলে আঘাত দিয়ে শেষ করার পরিকল্পনা করে। কিমসু পিংহুয়াকে একটা ট্র্যাপের মধ্যে আটকে দেয়, আর এই ট্র্যাপটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে করে পিংহুয়া তার মৃত্যুর সময় সম্পূর্ণভাবে অসহায় ও দুর্বল অবস্থায় থাকে। পিংহুয়ার গলার সাথে একটা বড় ব্লেড সংযুক্ত দড়ি বাঁধা থাকে। তোমরা কি ভাবছো এত কিছুর পরে কিমসু নিজের হাতে পিংহুয়াকে মেরে ফেলবে? না, আসলে পিংহুয়ার মৃত্যু ঘটবে তার পরিবারের লোকদের মাধ্যমে। কিমসু পিংহুয়াকে জানিয়ে দেয়, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মুখে রাখা দড়িটিকে কামড় দিয়ে রাখতে পারবে ততক্ষণই তুমি বেঁচে থাকবে। আর এই বলে কিমসু সেই স্থান ত্যাগ করে।
তবে তার যাওয়ার সাথে সাথেই সেখানে পিংহুয়ার পরিবার এবং অন্যান্য সদস্য উপস্থিত হয়। আসলে কিমসুই তাদেরকে ফোন করে এই ঠিকানাটা জানিয়েছিল। আর কিমসু সেখানে এমন একটা ফাঁদ বানিয়ে রেখেছিল যে দরজা খুললেই উপরে থাকা ব্লেডটি পিংহুয়ার ঘাড় থেকে পিংহুয়ার মাথাকে একদম আলাদা করে দেবে। আর ঠিক তেমনটাই ঘটে। পিংহুয়ার পরিবার সেখানে আসার পর তারা না বুঝেই দরজা খুলতে শুরু করে। আর তখনই উপরে থাকা ব্লেডটা নিচে নেমে আসে এবং এক কোপে পিংহুয়ার ঘাড় থেকে তার মাথাটা আলাদা করে ফেলে। আর এই সব ব্যাপারটাই কিমসু নিজেই তার লাগানো ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে শুনতে পায়। অবশেষে সম্পন্ন হয়ে যায় কিমসু এবং সাইকোপ্যাথ পিংহুয়ার সাথে থাকা ভয়ানক সব যুদ্ধগুলো। আর শেষমেশ কিমসু কান্নায় ভেঙে পড়ে। আসলে তার প্রতিশোধ সম্পন্ন হয়েছে, তবে সেই প্রতিশোধের সাফল্য তার মনে কোনো শান্তি দেয় না। আর এভাবেই এক সাইকোপ্যাথকে মারার জন্য কিমসু হয়ে ওঠে অন্য এক সাইকোপ্যাথ। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।